সাধু সঙ্গে সুধন্য দিনগুলি। পত্রিকার ২০তম বর্ষ, চতুর্থ সংখ্যা। জনৈক সন্ন্যাসী। একদিনের কথা। পূজনীয় মাধবানন্দজি মহারাজের থার্মোফ্লাস্কের ভিতরে যে টিনের আবরণ আছে তার মধ্যে জল ঢুকে গেছে। আমি একদিন মহারাজের ঘরের মধ্যে ফ্লাস্কটি খুলে ফেলে ভিতরটা পরিষ্কার করছিলাম। মহারাজ কিছু লিখছিলেন। হঠাৎ পাতলা কাঁচের ফ্লাস্কটি আমার হাত ফসকে প্রায় ৪ ফুট উঁচু থেকে কঠিন সিমেন্টের মেঝেতে পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে গেল। আমার লজ্জা আর দুঃখের শেষ রইল না। আমি কয়েক মুহূর্ত হতবুদ্ধি হয়ে রইলাম। মহারাজ ছেলে মানুষের মতো হাততালি দিয়ে হাহা করে হেসে উঠলেন আর বললেন, বেশ হয়েছে। অনুশোচনায় আমি মাথা নিচু করে আছি। তা দেখে মহারাজ হেসে বললেন, মন খারাপ করো না, এসব জিনিস তো এভাবেই যায়। ওরা তো আর জ্বর হয়ে মরবে না। এখন তাড়াতাড়ি জায়গাটা পরিষ্কার করে ফেলো, না হলে ঘরে ঢুকে কেউ কাঁচ বিঁধে আহত হবে। মহারাজের কথাগুলি এত কোমল আর সান্ত্বনাদায়ক ছিল যে বহুদিন পর্যন্ত ওই ঘটনার কথা আমি ভুলতে পারিনি, আর আমার অসাবধানতার জন্য নিজেকে ক্ষমাও করতে পারিনি। অন্য কারো সামনে যদি এই ঘটনা ঘটত তাহলে আমার ওপর বহু কটূক্তি বর্ষিত হতো আর অনেকেই জেনে ফেলতেন। কিন্তু মাধবানন্দজি কাউকেই একথা বলেননি, এমনকি আমার কাছেও আর কোনোদিন ওই প্রসঙ্গ তোলেননি। এমনই সহানুভূতিশীল বিশাল হৃদয়ের মানুষ ছিলেন তিনি। একবার পূজনীয় মহারাজ ডেল কার্নেগির পাবলিক স্পিকিংয়ের ওপর লেখা একটি বই আমাকে পড়তে দিলেন। কয়েক পাতা পড়ে বইটি এত ভালো লাগলো যে কয়েকদিনের মধ্যেই পড়ে শেষ করে ফেললাম। বইটি মহারাজকে ফেরত দিয়ে বললাম, পেশাদার বক্তাদের জন্য বইটি লেখা হয়েছে। মহারাজ বললেন, অবশ্যই, আর তোমার যে পেশা তার একটি কাজই হলো প্রচার। তখন আমি মহারাজের কথাটার মর্ম গ্রহণ করতে পারিনি। পরবর্তীকালে যখন আমাকে বক্তৃতা দিতে হতো তখন বুঝতে পেরেছিলাম মহারাজের কথা কত সত্যি, আর এই সব ঘটনার সম্মুখীন হতে হবে ভেবে কত চিন্তা করে উনি আমাকে তৈরি করতে চেয়েছিলেন। অনুরূপভাবে মহারাজ আমাকে পরা মনোবিদ্যার ওপর চিন্তা করার মতো একটি বই দিয়েছিলেন, ডক্টর J.B. রাইনের লেখা দ্য রিচ অব দ্য মাইন্ড। বইটিতে এক্সপেরিমেন্টাল সাইকোলজিতে ইন্দ্রিয়াতীত উপলব্ধি সম্বন্ধে এই প্রথম একজন অভিজ্ঞ বিজ্ঞানীর মতবাদ প্রকাশিত হয়েছিল। রাত হয়েছে। একজিমার জন্য মহারাজ খুবই অসুস্থ। আহারের পর আমি তাঁকে বিছানায় শুইয়ে দিলাম। যখন আমি মহারাজের মশারি গুঁজে দিচ্ছি, মহারাজ মশারির মধ্যে একটা মশার দিকে আমার দৃষ্টি আকর্ষণ করলেন। দুবারের চেষ্টায় দুহাত দিয়ে আমি মশাটাকে মেরে ফেলতে পারলাম। মহারাজ মজা করে হেসে বললেন, এটাকে মারার পাপের ভাগই তুমি হবে। আমি আপত্তি করে বললাম, কেন মহারাজ? যেহেতু ওটাকে আপনিই দেখিয়ে দিয়েছেন, তাই এই পাপের অর্ধেক ভাগ আপনাকেও নিতে হবে। মাধবানন্দজির বৈশিষ্ট্য ছিল অনেক নিম্নপদস্থ বয়ঃকনিষ্ঠের প্রতিও শ্রদ্ধা প্রদর্শন করা। যেমন আমাকে ডেকে পাঠাতে হলে আমার নামের পর উনি মহারাজ শব্দটি ব্যবহার করতেন, অথচ আমি তখন ব্রহ্মচারী মাত্র। বাস্তবিকই মহারাজ ছিলেন একজন পুরোদস্তুর ভদ্রলোক। উনি হয়তো কোনো নির্দেশ দিতে নিজেই অফিসে এসেছেন। আমাকে অন্য কোনো মানুষের সঙ্গে কথা বলতে দেখলে নীরবে একপাশে বসে তিনি অপেক্ষা করতেন। কথা শেষ হলে এবং মানুষটি চলে গেলে তবেই মহারাজ আমাকে নির্দেশ দিতেন। একবার আমি অফিসের ছেলেটিকে কাজে অবহেলার জন্য তিরস্কার করছিলাম। মহারাজ দরজার কাছে এসে আমাকে ওই অবস্থায় দেখে তৎক্ষণাৎ ফিরে গেলেন। আমার বলা শেষ হলে তিনি হাসি মুখে ঘরে ঢুকলেন। মহারাজকে দেখে আমি বুঝতে পারলাম উনি কাছেই কোথাও শান্তভাবে অপেক্ষা করছিলেন এবং আমার সমস্ত রূঢ় মন্তব্যই তাঁর কানে গেছে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।